তোমার ফোনের ওয়ালপেপারে কোন মেয়ের পিকচার ওটা? কালাম খানের প্রশ্নে চমকালো কবির। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। কবির খাবার চিবোচ্ছিল, কিন্তু বাবার মুখে অনাকাঙ্ক্ষিত প্রশ্নে অপ্রস্তুত হলো। খাবার মুখেরটা না চিবিয়ে গিলে নিল। পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। কালাম খান ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। কবির বাবার দৃষ্টির দিকে তাকিয়ে থমথমে খেলো। বাবার কাছ থেকে কিছু আর গোপন করা যে সম্ভব নয় বুঝতে অসুবিধে হয় না। তবে কবির খুব শীঘ্রই তিন্নির ব্যাপারে বাবার সাথে কথা বলতো, এমনটাই মনস্থির করেছিল। তবে বাবা যে নিচু থেকে ছেলের পিছনে গোয়েন্দাগিরি করছে সেটা কে জানতো। কবির নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে সোজা সাপটার জবাব দিল। ওর নাম তিন্নি, তুমি চেনো? চেয়ারম্যান সাহেবের বড় নাতির বিয়েতে এসেছিল। হ্যাঁ, তুমি সেদিন দেখা করলে, আর আমি বাবা হয়ে ছেলের গার্লফ্রেন্ডকে ছেলের সাথে দেখার জন্য সাহায্য করলাম। অকপটে কথাগুলো বলল কালাম খান। কবির কোসপিন কালেও ভাবতে পারেনি তার বাবা এমন কিছু দেখেছে আর এসব বলবে। তবে কবির এমন ভাবে বসে মুখে খাবার নিল যে সে এসব স্বাভাবিক কোনো সিরিয়াস কথা নয়। কালাম খান ছেলের এমন নির্বিকার ভঙ্গিতে থাকতে দেখে মনে মনে ছেলেকে নির্লজ্জ উপাধি দিল। অবশ্য ছেলের কি দোষ, উনি নিজেই তো এমন কথা বলল। তবে দৃষ্টি আগের ন্যায় রেখেই প্রশ্ন করলো, তার কিছু কি আছে, নাকি আগের মতোই মেয়ে দেখলে 10 হাত ডিস্টেন্স বজায় রাখো? কোনটা? না, বিয়ে করব, তোমার সাথে দেখা করতাম। আর হ্যাঁ, ওর কিন্তু পরিবার। সব জানি, তো কবে নিয়ে যাচ্ছ? আমরা না, ওকে আসতে বলবো। তোমার ইচ্ছে। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিয়ে করো। নিজের হাতে রান্না খেতে খেতে খাবারের আর স্বাদ পাচ্ছি না। কালাম খানের কথায় কবির ড্যাব ড্যাব করে বাবার দিকে তাকিয়ে রইল। এর একটাই কারণ, আজ রাতে রান্না কবির করেছে। তাহলে বাবার এমন কথার অর্থ কি? বাবা রান্না তো মাঝে মধ্যে আমিও করি, তাছাড়া কাজের খালা তো রান্না করে দিতে পারে, তুমি তো রাজি না। কবির মাথা নাড়ে। সত্যি শহরে কাজের খালাদের রান্না একদম স্বাদ নয়। কেমন তাড়াহুড়ো করে রান্না করে, ভালো করে কিছু পরিষ্কার করে না, চাল ধুয়ে ভাত রান্না করে না, ডাল রান্না করলে মনে হয় পানি এর চেয়ে ভালো। কবির দীর্ঘশ্বাস ফেলে। সে হোস্টেলে থাকতে ভীষণ কষ্ট হতো এরকম রান্না খেতে, কিন্তু এখন সয়ে গেছে, সব খেতে পারে। তাই মাঝে মধ্যে ভুলে যায় বাবা এসব খেতে পারে না। কবিরের মা এক কঠিন রোগে মারা যাওয়ার পর কালাম খান আর বিয়ে করেনি। কবির তখন 9-এ পড়তো। দুজন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বিধায় কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ কোনো খোঁজ নিত না। সেই থেকে ছেলেকে নিয়ে একা হাতে সব সামলেছে। সাদরান হসপিটাল থাকবে না, সে বাড়ি চলে যাবে। ডক্টর 2 দিন থেকে যাওয়ার কথা বললে সাদরান সোজা সাপটা জবাব জানিয়ে দিয়েছে সে আজ রাতেই বাড়ি ফিরতে চায়। প্রিয়তা একবার বলেছে, কিন্তু সাদরান তার কথাই অনড়। প্রিয়তার বুঝে আসে না সরকার থেকে এত সেবা যত্ন, নিজের জন্য পার্সোনাল সিকিউরিটি, ভিআইপি কেবিন, তারপরেও কেন সাদরান এখানে থাকতে চাচ্ছে না। সবকিছু গুছিয়ে নিয়ে সাদরানকে আয়ান আর রাহান ধরতে এলেই সে গম্ভীর কণ্ঠে জানালো, সামান্য একটা গুলি লেগেছে। একটা গুলিতে মির্জা সাদনান শাহরিয়ারকে কাবু করতে যথেষ্ট নয়। সাদনানের ডান হাত গলায় ঝুলানো। সাদনান বাঁ হাতে প্রিয়তার হাতটা মুঠোয় পুড়ে নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। আর ওদের পেছনে বাকিরা সব শেষে আইন শৃঙ্খলা বাহিনী রেখেছে। বাহ, দারুণ হয়েছে। আজ বাড়ি না এলে সব মিস করে যেতাম। প্রিয়তা নির্বিকার সেই পানি এনে সাদনানের গায়ের পাঞ্জাবি খুলে বড় টাওয়াল ভিজিয়ে গা মুছতে লাগলো। সাদনান বউকে এটা সেটা জিজ্ঞেস করছে, এটা কেন করেছো, এভাবে কেন রুম সাজিয়েছো, শাড়ি কেন বের করছো, আরো কত কি। সাদনানের কথায় প্রিয়তা মুখ ভোতা করে নিল। কি বলবে, লোকটা এমন একটা ভাব করছে মনে হচ্ছে সে সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা, কিছু বোঝে না। প্রিয়তা কোনো জবাব দিল না, বালতি নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজেও হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ভেজা টাওয়াল ব্যালকনিতে দিয়ে আসে। প্রিয়তা মুখ ভার করে রেখেছে সেই থেকে, সাদনান বউকে পর্যবেক্ষণ করছে। প্রিয়তা ওড়না মাথায় দিয়ে রুম হতে বেরিয়ে যাওয়ার জন্যে উদ্যত হতেই সালেহা বেগম সহ আয়েশা বেগম খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। প্রিয়তা নিজেও সাদনানের খাবারের জন্যেই নিচে যাচ্ছিল। সালেহা বেগমের কাছ থেকে খাবার প্লেট হাতে নিতে নিতে বলল, আমি যাচ্ছিলাম মা, আপনারা আবার এত রাতে? শোন, খাবারটা তোরটাও দিয়ে গেলাম, খেয়ে নিবি কিন্তু। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনেই সালেহা বেগম বলল। প্রিয়তা মাথা নাড়ে। সালেহা বেগম আর আয়েশা বেগম সাদরানের হালচাল জিজ্ঞেস করে খাবার খেয়ে ঔষধ খেয়ে দিতে বলে চলে গেল। প্রিয়তা হাত ধুয়ে এসে খাবার প্লেট নিয়ে সাদরানের পাশে বসলো। সাদরান চুপচাপ খাবার খেলো, প্রিয়তা নিজেও খেলো।
সাদনান বউয়ের মুখ দেখে ঠিক বুঝতে পারছে বউ রেগে আছে, কিন্তু কি ব্যাপারে। প্রিয়তা খাওয়া শেষে সব গুছিয়ে রেখে সাদনানকে ঔষধ খাইয়ে দিয়ে বড় লাইট অফ করে ছোট লাইট অন করে বিছানার একপাশে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আর এদিকে সাদনান ড্যাব ড্যাব করে বউয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অনেক কষ্টে এগিয়ে এসে বাহাতে প্রিয়তাকে টেনে বুকের বাপাশে নিল। প্রিয়তা জোর খাটালো, সরে যেতে চাইল, কিন্তু সাদনানের শক্তির কাছে এসে সে পরাজিত। সাদনান শব্দ করে হেসে উঠল। প্রিয়তার যেন সাদনানের হাসিটা কাটা ঘায়ে নুনের ছিটা মনে হলো। ফুঁসে ওঠে, রাগে গজগজ করতে করতে বলল, একদম ছুতে আসবেন না আমায়। সেদিন কি বলেছিলেন আপনি আপনার কিচ্ছু হতে দিবেন না, আমার জন্য হলেও নিজেকে ভালো রাখবেন, তাহলে আজ এসব কি? এটা তো আমি ইচ্ছে করে করিনি, তবে আমি আমায় ভালো রেখেছি, নয়তো এতক্ষণে উপরে চলে যেতাম। প্লিজ এসব বলবেন না, ছেড়ে দিন না এসব, অফিস যান। আমরা আর 10টা সংসারের মতো স্বাভাবিকভাবে সংসার করব। সাদনানের কথা না শুনেই প্রিয়তা বলে উঠল, ভয় পেলে মানুষ ভয় দেখাবে, নিজেকে শক্ত করে গড়তে হবে। তোমার সংসার হবে, আমার রাজনীতি নিয়ে তোমার সংসারে ভবিষ্যতে আর কোনো প্রভাব পড়বে না। আমার স্থানটা আমি যথাশীঘ্রই তেমনভাবে তৈরি করে নেব। সাদনান বউকে এক হাতে জড়িয়ে ধরে কথাগুলো বলল। প্রিয়তা এই নিয়ে আর কথা বাড়ালো না। কি দরকার অযথা এসব নিয়ে মাতামাতি করে, লাভ হবে না। রাজনীতি করলে এসব হবেই, তবে প্রিয়তার ভরসা আছে ভালোবাসার মানুষটার উপর। এভাবে কোনো সম্পর্ক হতে পারে না রাহান ভাই। আপনি না এদিকে যাচ্ছেন আর না ওদিকে যাচ্ছেন। সারার কথাই রাহান হাসলো, যা অন্ধকারে সারার নজরে এলো না। রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই বল কোন দিকে যাব? আমার তো মনে হচ্ছে আমি ঠিক রাস্তায় আসছি। হাঁটতেই থাকুন আপনি, আর কোনো দিকে তাকাতে হবে না। সারা ফোঁস করে বলল। রাহানের পাশ থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই রাহান সারার হাত টেনে ধরল। হ্যাচকা টানে সারাকে নিজের উরুর উপর বসিয়ে দিল। সারা চমকে উঠল ভয় পেয়ে, রাহানের হাত শক্ত করে খামচে ধরল, যার ফলে রাহানের হাতের উল্টো পিঠে সারার নখের আঁচড় লাগলো। রাহান ভ্রু কুঁচকে নিল, দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করলো। বললেই এই পাগল ফুঁসে উঠলে কাজের কথা কিচ্ছু বলা হবে না, যা এখন না বললেই নয়। রাহান সারার কাঁধে নিজের থুতনি ঠেকালো। সারার শরীর কাঁপছে। রাহানের মনে হচ্ছে কোনো নেশা জাতীয় দ্রব্য নিয়ে এসে বসে আছে, যা তাকে খুব বাজেভাবে ওটার প্রতি টানছে। রাহান অবস্থা বেগতিক বুঝতে পেরে সারাকে পাশে বসালো। সারার একটা হাত নিজের হাতের মুঠোয় পড়ে নিয়ে বলল, যথেষ্ট ম্যাচিউর তুই। আমি এখন যা বলবো সব মন দিয়ে শুনবি, ঠিক আছে? সারা মাথা নাড়ে। রাহান মুচকি হেসে বলল, গুড। জন্ম হয়েছে আমার এ বাড়িতে, প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমার দাদা দাদি নেই, অথচ নানা যান নানি যান সেটা কখনো আমাকে উপলব্ধি করতে দেয়নি। আমার বাবার কোনো ভাই বোন নেই, সেই সুবাদে আমার কোনো ফুপি বা চাচা নেই, আর এটা আমি কখনো বুঝতেই পারিনি। আমার 2 মামা আমাকে সেটা বুঝতে দেয়নি। মামিরা কখনো আমায় তোদের থেকে ভিন্ন নজরে দেখেনি, বরং তোদের চেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমাকে আর আপুকে। বাবার জবটা তেমন আহামরি নয়, তবে মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট। কিন্তু ছেলে মেয়ে বিদেশে পাঠিয়ে লেখাপড়া করানো বিলাসিতা, আর যেটা আমার আপু খুব সহজেই করছে। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে মামাদের জন্য। আমাদের সব কিছুতে মামাদের অবদান বেশি, সেখানে তাদের খেয়ে তাদের পরে তাদের বিশ্বাস কি করে ভেঙে দেই? তবে কি আমার আপনাকে পাওয়া হবে না? সারা ছলছল চোখে তাকিয়ে বলে উঠল। রাহান সারাকে এক বাহুতে আগলে নিল। সারার হাতের উল্টো পিঠে অধর স্পর্শ করে বলল, ভাগ্যে থাকলে অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আমাদের ভালোবাসা পূর্ণাঙ্গ দেওয়ার। হঠাৎ সিঁড়ির কাছের শব্দ হলো। রাহান সারা দুজনে চমকে ওঠে। রাহান তড়িৎ গতিতে সারাকে নিজের কাছ থেকে সরিয়ে দ্রুত পা ফেলে এগিয়ে এলো। সারাও পেছন পেছন এলো, কিন্তু না, ওখানে কেউ নেই। সারা রাহানের বাহু খামচে ধরে ভয়ে রাহান সারাকে আগলে নিল। তবে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, কে ছিল এখানে? বুঝলেন চেয়ারম্যান সাহেব, ছেলেটা দেশে ফিরেছে, ভাবছি বিয়ের ব্যাপারে কথা বলবো। ওয়াসিফ দেওয়ান জানালো। জাফর মির্জা হেসে বলে উঠল, সে তো ভালো কথা, তবে মেয়ে পছন্দ আছে কি? না ওয়াসিফ দেওয়ান আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনান মাঝে ফোড়ন কেটে বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনার একবার আপনার ছেলের সাথে কথা বলা উচিত। কথাখানি বন্ধ করোনি, আজই জিজ্ঞেস করবো।
ওয়াসিফ দেওয়ান সাদনানের কথাটা বেশ মনে ধরলো। ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, কোথায় কী ধরনের কথা বলা উচিত বা কোন কথাটা বললে ঠিক হবে খুব ভালো করে সেটা বোঝে, যাকে বলে যথেষ্ট বিচক্ষণ পুরুষ। এমন পুরুষ খুব কমই দেখেছেন তিনি তার রাজনীতির জীবনে। তিনি এবার ভিন্ন কিছু ভেবেছেন। সাদনান সেটারই যোগ্য, এখন শুধু সময় করে কাজটা ভালোই করতে পারলে হয়। সাদনানের দিকে তাকিয়ে ওয়াসিফ দেওয়ান লম্বা চওড়া হাসে। অতঃপর আরো বেশ কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ওয়াসিফ দেওয়ান মির্জা বাড়ি হতে বেরিয়ে গেল। সাদনানের হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে, ক্ষত শুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন হাত নড়াচড়া করা নিষেধ। আজ 15 দিনের বেশি সময় হয় সাদনান বাড়ি থেকে বেরোতে পারে না। বাসায় বসে সব মিটিং, আলোচনা, সমালোচনা সবাইকে বাড়িতে ডেকে করতে হয়। ডান হাতে গুলি লেগেছে বিধায় খাবার নিজের হাতে খেতে পারে না। প্রিয়তা খাইয়ে দেয়, আবার মাঝে মাঝে সালেহা বেগম, আয়েশা বেগম, সফিয়া বেগম সবাই খাইয়ে দেয়। মা, চাচি, ফুপি সাদনানের ভীষণ ভালো। সবাই বেশ মিলেমিশে সেবা যত্ন করছে। এখন সালেহা বেগম খাবার খাইয়ে দিচ্ছে, সাথে প্রিয়তাকেও। এখন 9টা বাজে, 10:30টায় একটা মিটিং রয়েছে। দলের কিছু লোক আসবে। নিচে সিঁড়ি কোঠার কাছে বড় একটা কক্ষ রয়েছে, যেটাই সব সময় এই রাজনীতির যত কাজ আছে সেখানেই হয় সব। সাদনানের খাবার খাওয়া শেষ, সালেহা বেগম সব গুছিয়ে নিয়ে চলে গেল। প্রিয়তা সাদনানের গা থেকে কালো শার্টটা খুলে নিল। হাতে গুলি লেগেছে, পর টি শার্ট পরাটা সম্ভব নয়, তাই শার্ট গায়ে দেয় সাদনান। প্রিয়তা কাবার থেকে পাঞ্জাবি এনে সাদনানকে পরিয়ে দিল। হাত কাঁপছে। এসি অন থাকা সত্ত্বেও প্রিয়তার গলা, ঘাড়, নাকের ডগা ঘেমে নিয়ে একাকার অবস্থা। সাদনান হাসলো। প্রিয়তা ভ্রু কুঁচকে সাদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? সাদনান উঠে দাঁড়ালো, বাঁ হাত প্রিয়তার কোমরে রেখে আচমকাই প্রিয়তাকে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা কেঁপে উঠল, তবে সাদনানের বুকের উপর 2 হাত রাখে। সাদনানের চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে নেয়। সাদনান প্রিয়তার মুখের দিকে এগিয়ে নিয়ে প্রিয়তার ললাটে নিজের অধর স্পর্শ দিল। সেখান থেকে সরে এসে থমথমে কণ্ঠে আদেশ করলো, মাথা উঁচু করো। হঠাৎ সাদনানের থমথমে কণ্ঠ শুনে অবাক হলো। মাথা উঁচু করে অবাক দৃষ্টিতে তাকাতেই সাদনান নিজের উদ্দেশ্য সফল করলো। বউয়ের অধরে নিজের অধর চেপে ধরলো। প্রিয়তা হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে একটু অপ্রস্তুত হলো, তবে সামনের পুরুষটার করা অধর স্পর্শে নিজেকে সামলাতে হিমশিম খেলো। শক্ত হাতে সাদনানের বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরলো। নিজের মনে ভালো লাগার অনুভূতি হলো। আজ অনেকদিন পর সাদনান বউকে এতটা গভীর স্পর্শ দিল। প্রথম সেদিন রাতের, আর আবার আজ। যদিও মাঝে মধ্যে ছোট ছোট চুমু খায়, কিন্তু আজ সময় নিয়ে নিজের তৃষ্ণা মেটালো। সাদনানের থেকে ছাড়া পাওয়া মাত্রই প্রিয়তা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে। সাদনান নিজের বুকের দিকে তাকিয়ে আবার প্রিয়তার মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, এটা কি করলে জান? এখন আমি বাহিরে কি করে যাব? পাঞ্জাবির অবস্থা নাজেহাল। প্রিয়তা লজ্জা ভুলে অবাক হয়ে সাদনানের বুকের দিকে তাকালো। সত্যি পাঞ্জাবিটা বাজেভাবে কুঁচকে গিয়েছে। প্রিয়তা কিছু বলবে তার আগেই সাদনান পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে। প্রিয়তা চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদনান এগিয়ে গিয়ে পারফিউম হাতে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম স্প্রে করতে করতে বলল, নিচে গেলে সিঁড়ির নিচে রুমের আশেপাশে যাবে না। সবসময় বলতে হয়? বলা তো যায় না, কখন কোন দিক দিয়ে কার নজর পড়ে বসে। সাদনান গুরুগম্ভীর কণ্ঠে কথাটা বলেই ফোন হাতে নিল। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কে? ছোট সাহেব, নিচে সব মানুষ আয়া পড়ছে গু। আসছি আমি। একটা মহিলার কণ্ঠস্বর। কাজের লোক চলে গেলে সাদনান বউকে বলে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরে রাহান ঠিকঠাক 2 মামার সঙ্গে অফিস যাচ্ছে। এতে আজম মির্জা আর মফিজুল মির্জা ভীষণ খুশি। বেশ কিছু ডিল কনফার্ম করেছে, যথেষ্ট দক্ষতার সাথে। আজও একটা মিটিং ছিল, সেটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাহানের অনেক রাত হলো। আজ অনেক দিন হয় প্রেয়সীর সাথে ঠিকঠাক কথা বলা হয় না, তাই রাহান আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার সালেহা বেগম পরিবেশন করে দিল। সবাই অনেক আগেই রাতের খাবার খেয়ে নিয়েছে। সালেহা বেগম রাহানের খাবার শেষে সব গুছিয়ে রাখে। রাহান তখনও বসে আছে বড় মামির অপেক্ষায়। সালেহা বেগম সব গুছিয়ে এলেই রাহান বলল, সারা ঘুমিয়ে পড়েছে বড়মণি? মনে হয় না, মেয়েটা আমার দিন দিন উদাস